আসসালামু আলাইকুম। প্রিয় আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে রাত 10টায় আমার লাইভে আসার কথা ছিল, ইতিমধ্যেই 10টা পার হয়ে গেছে। তো আমি আসলে পিবিএ অফিসে ছিলাম, ওইখান থেকে বেরোতে একটু সময় লেগেছে। সঙ্গত কারণেই আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি যে আমি হয়তো 15 মিনিট পরে লাইভটি শুরু করেছি বলে। আমি আগেই বলেছি আজকে কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো। আসলে কয়েকটি প্রতিষ্ঠান মানে হচ্ছে আমি আসলে ধারাবাহিকভাবে আমি প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব, যেন সপ্তাহে আমি 10টা বা 15টা মন্ত্রণালয় শেষ করতে পারি। পর্যায়ক্রমে প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়েই, প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়ে আমি কথা বলার জন্য চেষ্টা করব। তো আজকে যে প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলবো, হয়তো তারা খুশি হবেন, আবার যাদের প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো না তারা হয়তো ভাববেন যে আমার প্রতিষ্ঠান নিয়ে কথা বললো না। তাই প্রথমেই বলে নিচ্ছি, আমি আসলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় বা প্রত্যেকটা বিভাগ নিয়েই কথা বলবো। আজকে থেকে আমার ধারাবাহিক আলোচনা শুরু হলো। আমি প্রথম দিনে আজকে ঘোষণা দিয়েছি যে আজকে আমি কথা বলবো আমাদের স্বাস্থ্য খাত, জ্বালানি খাত এবং পানি মন্ত্রণালয় নিয়ে আমি কথা বলবো। চেষ্টা করব এই কয়েকটি মন্ত্রণালয়ের সমস্যাগুলো তুলে ধরার জন্য এবং এই মন্ত্রণালয়গুলোতে কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং কীভাবে আমাদের আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদেরকে শোষণ করা হয়, নির্যাতন করা হয় এবং কীভাবে এদেরকে চাকরিচ্যুত করা হয় এবং কী কী অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে লাইভে কথা বলার জন্য আসলাম। সকলে দোয়া করবেন যেন আমি আপনাদের সকলের সামনে কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনার শেয়ার অপশনটি চালু থাকে আমার লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য, যেন প্রত্যেকজনই এখন এবং পরবর্তীতে আমার কথাগুলো শোনার সুযোগ পায় বা আমাকে দেখার সুযোগ পায়। আমি শারীরিকভাবে অসুস্থ, আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে, প্রচণ্ড রকম ঠান্ডা লেগেছে, প্লাস জ্বর এবং মাথা ব্যথা আছে সাথে। আমি শুরু করছি। আপনারা জানেন, আমাদের আরেকটি মেসেজ দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন যে আমাদের মহান মে দিবস আর একটি দিন পরেই। মে দিবসকে সামনে রেখে আমরা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে যারা আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক হিসেবে কর্মরত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, 1 মে আমাদের শ্রমজীবী মানুষের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে আপনারা জানেন, যারা শ্রমজীবী মানুষের নেতৃত্ব দিয়ে থাকেন বা শ্রমজীবী মানুষকে নিয়ে কাজ করেন, তারা আসলে জানেন যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে, অর্থাৎ 1886 সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে আমাদের শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং তাদের অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়েছিল। সেদিন আমাদের 8 ঘন্টা আমাদের কাজের যে অধিকার, সে অধিকারটি আমরা পেয়েছিলাম এবং সাথে সাথে আরও কিছু অধিকার সেদিন নিশ্চিত হয়েছিল বলেই 1886 সালের 1 মেকে আসলে আমাদের শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে আসলে সারা বিশ্বেই পালন করা হয়। সেই জায়গা থেকে বাংলাদেশের যে সকল শ্রমজীবী মানুষ আছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমাদের নিরলসভাবে পরিশ্রম করে সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা বড় করে যাচ্ছি এবং বাংলাদেশের উত্তরোত্তর সফলতার পিছনে কিন্তু বা সাফল্যের পিছনে কিন্তু আমাদের আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, প্রকল্প ভিত্তিক ভাই বোনদের অবদান আছে। কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করা হয়, আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে, বিভিন্নভাবে নির্যাতন করা হয় এবং বিভিন্নভাবে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং কোনোভাবেই
আমাদেরকে শ্রম যে আইন আছে আমাদের জন্য, সেই শ্রম আইনের কোনো ধারা মতে আসলে আমাদেরকে দেখভাল করা হয় না বা আমাদেরকে অধিকার দেওয়া হয় না। অর্থাৎ শ্রম আইনে যা আছে আমাদের উপর আসলে সেই বিষয়গুলো প্রতিপালন করা হয় না। আমাদেরকে শুধুমাত্র একটা নীতিমালার মধ্যে আবদ্ধ রেখে আমাদের শ্রম আইনে যে অধিকারগুলো আছে সেই অধিকার থেকে আসলে বঞ্চিত করা হয়। আমরা দীর্ঘদিন রাজপথে থেকে সে অধিকার বাস্তবায়নের জন্য, অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যে একজন শ্রমিকের যে সকল অধিকার শ্রম আইনে দেওয়া আছে সেই বিষয়গুলো যেন প্রত্যেকটা মন্ত্রণালয় বা প্রত্যেকটা প্রতিষ্ঠান বাস্তবায়ন করে এবং শ্রম আইন দ্বারা যেন আমরা পরিচালিত হই বা আমাদেরকে নিয়োগ প্রদান করা হয় এবং শ্রম আইনে যে সকল সুযোগ সুবিধা দেওয়া আছে সে সকল সুযোগ সুবিধা যেন আমরা পাই, সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা 2020 সাল থেকে আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম আমরা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আগামী পরশুদিন অর্থাৎ 1 মে আমাদের প্রাণের সংগঠন, বাংলাদেশের প্রতিটি শ্রমজীবী মানুষের আস্থার জায়গা, ভরসার জায়গা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, ঠিকাদার প্রথা বিলুপ্ত করার জন্য এবং শ্রম সংস্কার কমিশন আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পিত ভাই বোনদের জন্য যে সংস্কার করার জন্য যে প্রস্তাবনা দিয়েছেন এবং যে সুপারিশটি করেছেন সেই সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার দাবিতে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে একটি সমাবেশ ডাক দেওয়া হয়েছে। সমাবেশটি হবে ঢাকাস্থ বিজয়নগর শ্রম ভবনের সামনে। সেখানে বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর পরিদপ্তরে যারা কর্মরত আছেন তাদের প্রত্যেককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য এবং এই সমাবেশকে সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আমি আবারও বলছি, বিজয়নগর শ্রম ভবনের সামনে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর পরিদপ্তরে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছেন তারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের এই সমাবেশটিকে সফল করবেন। আমি আরেকটা কথা বলতে চাই, অনেকেই আছেন আমাদের এই সমাবেশকে নষ্ট করার জন্য বা আমাদের এই সমাবেশটি যেন আমরা সফলভাবে শেষ না করতে পারি, সফলভাবে যেন আয়োজন না করতে পারি অথবা আমরা যেন সফল না হতে পারি, এই জন্য বিভিন্ন জায়গা থেকে অপচেষ্টা চালাচ্ছেন এবং আমাদের এই আন্দোলন সংগ্রামকে বিতর্কিত করার জন্য চেষ্টা করছেন এবং এই সমাবেশটি যেন সফলভাবে আমরা আয়োজন না করতে পারি সেই জন্য ষড়যন্ত্র করছেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এই আন্দোলনটি বা এই সমাবেশটি শুধুমাত্র আমার একার না বা ঐক্য পরিষদের একার না, এই আন্দোলনটি আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি এবং তাদের দাবি বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই সমাবেশটি ঘোষণা করা হয়েছে এবং সমাবেশটি ডাকা হয়েছে। আপনারা জানেন 1 মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি আমরা চাই প্রত্যেকটা মানুষ, আপনারা যারা আমার লাইভটি শুনছেন, দেখছেন বা পরবর্তীতে শুনবেন বা দেখবেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। একটা জিনিস মনে রাখবেন, আমি একটু পরেই আরও খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব বা ডিপে যাব যে আমরা কেন আন্দোলন সংগ্রামে সফল হতে পারছেন, এই বিষয়গুলি আমি আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা 1 মে স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবেন। একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ, সেটি হচ্ছে 1 মেতে কিন্তু আমাদের যানবাহন কিন্তু অনেকাংশেই বন্ধ থাকে, অনেক যানবাহন চললেও খুব কম চলে এবং আমাদের শ্রমিক ভাইরা কিন্তু ওই দিন শ্রমিক দিবস পালনের জন্য কিন্তু একবেলা হলেও কিন্তু গাড়ি বন্ধ রাখে। সেই জায়গা থেকে আপনারা যারা আমাদের এই সমাবেশটিতে আসবেন বলে মনস্থির করেছেন তাদেরকে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যেন আপনারা যত বাধা বিপত্তি আসুক না কেন আপনারা সমাবেশে আসবেন এবং সমাবেশকে সফল করবেন। সেই জায়গা থেকে যদি আপনারা মনে করেন যে আপনারা আগের দিন চলে আসবেন তাহলে আপনারা দূর দূরান্ত থেকে আগামীকালকে রাত্রে রওনা দিয়ে দিবেন যেন আপনারা আমাদের সমাবেশস্থলে 1 মেতে খুব ভোরে ভোরেই সেখানে এসে পৌঁছাতে পারেন। এবং ঢাকার মধ্যে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিষয়টি মাথায় নেবেন যে আপনারা গাড়ি ঘোড়া না পেলেও যেন ডিউ টাইম অর্থাৎ সঠিক সময়ে অর্থাৎ সকাল 9টা, আমরা সমাবেশ ঘোষণা করেছি সকাল 9টায়, আপনারা ঠিক সকাল 9টায় যেন শ্রমভবনের সামনে এসে উপস্থিত হতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আপনার প্রস্তুতি গ্রহণ করবেন। আমি আবারও বলছি, ওই দিনে তো গাড়ি বন্ধ থাকতে পারে, এই জন্য দূর দূরান্ত থেকে যারা রওনা দিবেন তারা আগের দিনে রওনা দিবেন এবং আশপাশ থেকে যারা রওনা দিবেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনাদের গাড়ি বন্ধ থাকতে পারে, আপনাদেরকে বিকল্পভাবে যাইতে হতে পারে, এই জন্য সময় হাতে নিয়ে আপনারা বেরোবেন। অর্থাৎ কোনো অজুহাতেই যেন আপনারা এই সমাবেশকে আপনারা সফল
না হওয়ার পিছনে যে সকল যুক্তি দাঁড় করাবেন সেগুলো যুক্তি না দাঁড় করেন, আপনারা যেন সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের সমাবেশকে আপনারা সফল করেন, এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। আমি যে বিষয়গুলো নিয়ে বা যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আজকে আসলে কথা বলার জন্য লাইভে এসেছি, আমি শুরু করছি। প্রথমত কথা বলবো আমাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আমরা কর্মরত আছি, তাদের অধিকাংশ বলতে সিংহভাগই কিন্তু আমাদের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং বিভাগ অনুবিভাগে আপনারা কর্মরত। আমি আমার এই দীর্ঘদিনের লড়াই সংগ্রাম 2020 সাল থেকে যে লড়াই সংগ্রাম আমি নিয়ে মাঠে আছি, আমি সরকারের বিভিন্ন মহলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, এই নিয়োগ প্রক্রিয়াটা প্রথমে হয় হচ্ছে কয়েকটি ক্যাটাগরিতে। একটা হচ্ছে যে এই স্বাস্থ্য সেক্টরেই সরাসরি আউটসোর্সিং হিসেবে নিয়োগ প্রদান করা হয়, আবার দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হয়, আবার প্রকল্প ভিত্তিক হিসেবেও কোনো কোনো জায়গায় নিয়োগ প্রদান করা হয়। সেই জায়গাতে প্রথমেই 1 বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়, পরবর্তীতে 2 বছর বা 3 বছর বা ততোধিক, অর্থাৎ প্রতিষ্ঠানের সম্মতিক্রমে অর্থাৎ প্রতিষ্ঠানের প্রস্তাবনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে হয়তো অনেক দিন এক্সটেনশন করেও চালানো যায়, বা আমরা সেই অভিজ্ঞতা দেখেছি অনেক প্রতিষ্ঠানে 7-8 বছর পর্যন্ত একটা টেন্ডারকে কন্টিনিউ হতে আমরা দেখেছি, বা আমাদের অভিজ্ঞতা থেকে এটা আমরা জানতে পেরেছি। আমি সমস্যার দিকে আসি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় সমস্যা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খুব গুটি কয়েক প্রতিষ্ঠান ছাড়া কোনো প্রতিষ্ঠানেই মাসের বেতন মাসে প্রদান করার নজির আমরা দেখি না। অর্থাৎ সিংহভাগ প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেক্টরের বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিংহভাগ প্রতিষ্ঠানেই দীর্ঘদিন বেতন বকের যে একটা সমস্যা সেগুলো আমরা দেখেছি। এই বেতন বকের সমস্যা যে কারণে হয় আমরা যতটুকু জেনেছি এবং বুঝেছি, অর্থ মন্ত্রণালয় সঠিক সময়ে অর্থ ছাড় না করার কারণে প্রতিষ্ঠান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তারা আমাদের যে কর্মচারীগুলো সেখানে রাত দিন পরিশ্রম করে তাদের মাসের বেতন মাসে পরিশোধ করে না বা করতে পারে না। সেই জায়গা থেকে আমরা দেখেছি, যখন আমরা ফিজিক্যালি মুভ করেছি প্রতিষ্ঠানগুলোতে, তারা আমাদেরকে এভিডেন্স দেখিয়েছে যে বিভিন্ন সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যে বরাদ্দের জন্য অনুমতি চায়, সেই বরাদ্দ কিন্তু আসলে তারা ডিউ টাইমে পান না। সেই জায়গা থেকে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে কিন্তু আমরা অনুরোধ করব যে আপনারা যদি সঠিক সময়ে বরাদ্দ প্রদান করেন তাহলে এই কর্মচারীগুলো কিন্তু ডিউ টাইমে আসলে বেতন পাবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে সঠিক সময়ে বেতন পাওয়ার জন্য প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সদিচ্ছা এবং সঠিক সময়ে যেন বরাদ্দ প্রদান করা হয় সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। নাম্বার 2, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে তাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই। তাদের চাকরি যে কোনো সময় প্রতিষ্ঠানের যে কোনো কর্মকর্তা বা প্রতিষ্ঠানের যে কোনো স্থায়ী কর্মচারী অথবা যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান চায় তাহলে যে কোনো মুহূর্তে তাদেরকে বাদ দিয়ে দিতে পারে। এইটা হচ্ছে স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে বড় সমস্যা। আমরা দেখেছি একমাত্র স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয় যে মন্ত্রণালয় টেন্ডার হওয়ার সাথে সাথে তাদের চাকরি থাকবে কি থাকবে না এই বিষয়টি নিয়ে তারা কখনোই নিশ্চয়তা প্রদান করতে পারে না, না প্রতিষ্ঠান না সেই ব্যক্তি যে ব্যক্তিটি দিন রাত পরিশ্রম করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যারা মানুষের সেবা নিশ্চিত করে থাকে তাদের আসলে চাকরির নিশ্চয়তা তারা প্রদান করতে পারে না। প্রশ্ন হচ্ছে আমাদের সংগঠন এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের চাকরি বাঁচানোর জন্য আসলে কি কি ভূমিকা রাখছে এবং কি কি আমরা করতে পেরেছি, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো একটু পরে। তার আগে আমি বলতে চাই, এই চাকরি যদি না থাকে, চাকরির নিশ্চয়তা যদি না থাকে, সকালে আমি অফিসে আসলাম বিকেলে যদি আমার চাকরি থাকার নিশ্চয়তা না থাকে, তাহলে এই মানুষগুলো আসলে তাদের উপরে যে দায়িত্ব সেই দায়িত্বগুলো আসলে তারা সুষ্ঠুভাবে কিভাবে পালন করবে, এই বিষয়গুলো আমি সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আবার আমি প্রশ্ন রাখতে চাই, যে মানুষটি 1 বছর কাজ করে বা 2 বছর 3 বছর কাজ করে অভিজ্ঞতা সম্পন্ন হলেন, যে মানুষটি দীর্ঘদিন পরিশ্রম করে তার
পরিশ্রম দ্বারা নিজেকে তৈরি করলেন যে আরো অধিকতরভাবে সেবা প্রদান করবেন, সেই মানুষটিকেই আপনারা যখন 1 বছর 2 বছর বা 3 বছর পরে বের করে দিয়ে নতুন আরেকজন মানুষকে নিলেন, প্রথম ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা সেবা নেওয়ার জন্য সেই প্রতিষ্ঠানগুলোতে চান। গিয়ে একজন নতুন মানুষের হাতে যদি পড়েন, তাহলে সেই মানুষটি কিন্তু একজন পুরাতন মানুষের মতো করে সেবা প্রদান করতে পারে না। এই জায়গা থেকে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু প্রথমেই ভুক্তভোগী হয়ে গেলেন। দ্বিতীয় হচ্ছে, প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন যে একজন অভিজ্ঞতা সম্পন্ন লোককে বাদ দিয়ে আপনি একজন অনভিজ্ঞতা সম্পন্ন লোককে আপনি নিলেন। তৃতীয়ত হচ্ছে যে সরকার অর্থাৎ দেশ পরিচালনা যারা করেন তারা ক্ষতিগ্রস্ত হলেন, একজন দক্ষ কর্মচারীর জায়গায় আপনি অদক্ষ একজন কর্মচারী নিয়োগ করলেন। আমি স্বাস্থ্য সেক্টরের কথাগুলো বললাম, এই সমস্যাগুলোর ভিতরেই স্বাস্থ্য সেক্টরগুলো আছে এবং স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বা বেশি ভুক্তভোগী হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, যেখানে আমরা দেখেছি যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত তাদের আসলে বেতন বকেয়া আছে দীর্ঘদিনের। আমি আসি স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে ক্রিটিক্যাল সিচুয়েশন যখন ছিল কোভিড-19। আমরা লক্ষ্য করে থাকবো কোভিড-19-এর সময় অনেক ভাই বোন তাদের জীবনের মায়া ত্যাগ করে কাজ করেছেন। উচিত ছিল সরকারের তাদেরকে প্রায়োরিটি বেসিসে বেতন পরিশোধ করে এবং তাদেরকেও প্রণোদনা দেওয়া। আপনারা প্রণোদনা দিয়েছেন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেই প্রণোদনা পেয়েছে যারা স্থায়ী কর্মকর্তা কর্মচারী তারা। অথচ স্থায়ী কর্মকর্তা কর্মচারী কিন্তু আপনার রোটেশন করে কিন্তু তাদের দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ 15 দিন তারা থেকেছেন বাসায় কোয়ারেন্টাইনে এবং বাকি 15 দিন কিন্তু তারা কাজ করেছেন। কিন্তু আমার যারা সাধারণ আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পভিত্তিক ভাই বোনেরা যারা আছে বা যারা এই প্রথায় নিয়োজিত ছিল বা এই পন্থায় কর্মরত ছিল, তারা কিন্তু তাদের জীবনের মায়া ত্যাগ করে তাদের নিজের উপর যে দায়িত্ব তারা পালন করেছেন এবং দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য ভাই বোন কিন্তু কোভিড-19 আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন। যে সময়ে সন্তান তার বাবাকে রেখে চলে গেছে, বাবা তার সন্তানকে রেখে চলে গেছে, ভাই তার আরেক ভাইকে রেখে গেছে, ভাই তার বোনকে রেখে গেছে, বোন তার ভাইকে রেখে গেছে, সেই সময় কিন্তু আমাদের এই কর্মচারীগুলো তাদের জীবনের মায়া ত্যাগ করে দায়িত্ব পালন করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন বাংলাদেশ একটু স্বাভাবিক হলো, তাদের চাকরিটাকে সরকার স্থায়ীকরণের পরিবর্তে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দিলেন। অথচ কিন্তু তারা এই 2-3 বছর কাজ করে অভিজ্ঞতা সম্পন্ন হলেন, এই অভিজ্ঞতাতে সরকার কিন্তু মূল্যায়ন করলেন না। আবার আপনি যখন ছাঁটাই করলেন তখন তারা যে 2-3 বছর কাজ করলেন, অনেক ভাই বোনদেরকে কিন্তু বেতন পরিশোধ না করেই ছাঁটাই করা হলো। এটা অত্যন্ত অমানবিক এবং অত্যন্ত ঘৃণিত কাজ, অনেক ধিক্কারজনক কাজ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই এবং অনতিবিলম্বে এই স্বাস্থ্য সেক্টরে যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া আছে তাদেরকে দ্রুত সময়ে বেতন বকেয়া পরিশোধ করার দাবি জানাচ্ছি। সাথে সাথে যাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। এবার আসবো আমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা সহ দেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা আছেন ওয়াসায়, অথবা বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল ওয়াসা, অর্থাৎ এই পানির সাথে যারা রিলেটেড, আমি তাদের বিষয়টি কথা বলতে চাই। আপনারা জানেন ঢাকা ওয়াসা থেকে শুরু করে বাংলাদেশের যে সকল ওয়াসা আছেন বা সাপ্লাইয়ের যে সকল পানি আছেন আমরা পাই, তারা কিন্তু আসলে এই সুপেয় পানি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে থাকেন। ঢাকা ওয়াসার যারা আছেন, যারা ইমার্জেন্সি জায়গায় দায়িত্ব পালন করেন, তারা কিন্তু বছরের 365 দিনের 365 দিনই দায়িত্ব পালন করেন। সেখানে তাদের জন্য কিন্তু একটা দিনও ছুটির কোনো বিধান রাখা হয়নি। একজন মানুষকে যদি আপনি 365 দিন কাজ করান তাহলে তাকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া উচিত, এটা সরকারের উচিত। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনো এক্সট্রা ফ্যাসিলিটিসের বিধান রাখা হয়নি। অতএব এই ঘটনা কোনোভাবেই চলতে পারে না। একজন মানুষ সারা বছর দায়িত্ব পালন করবে, তাদের জন্য কোনো ছুটির বিধান রাখা হবে না, এইটা কোনোভাবে শ্রম আইন পারমিট করে না। আমরা দাবি জানাবো ঢাকা ওয়াসা সহ যে সকল ওয়াসার আমার আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ভাই বোনেরা আছেন তাদেরকে যেন শ্রম আইনের আওতায় এনে তাদের যে সকল পাওনাদি আছে বা যে সকল প্রাপ্যতা আছে তাদের বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার জন্য এবং শ্রম আইন দ্বারা তাদেরকে পরিচালনা করার জন্য।
আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে 2264 জন ভাইরা কর্মরত আছেন আউটসোর্সিং পদ্ধতিতে। তারা দীর্ঘদিন কাজ করেছে, দীর্ঘদিন কাজ করার ফলে তারা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন। দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কিছু মানুষ অর্থ ইনকামের জন্য হন্য হয়ে গেছেন। তারা নিজের মানবিকতাকে বিসর্জন দিচ্ছেন। বিসর্জন দিয়ে তারা এই কর্মচারীদেরকে বাদ দিতে হবে, নতুন কর্মচারী নিতে হবে, সেখানে টাকা ইনকাম হবে। এই জিনিসকে তারা ভিতরে নিয়ে পুরাতন কর্মচারীদেরকে বাদ দিতে হবে, নতুন করে টেন্ডার করতে হবে। এইটাই এস্টাবলিশ করার জন্য ইতিমধ্যেই তারা উঠে পড়ে লেগেছেন এবং তারা রীতিমতো ঘোষণা দিয়ে, রীতিমতো উপদেষ্টা মহোদয়কে চিঠি দিয়ে, রীতিমতো সচিব মহোদয়কে চিঠি দিয়ে তারা বলেছেন যেন তাদেরকে নতুন টেন্ডার দেওয়া হয় এবং পুরাতন কর্মচারীকে বাদ দেওয়া হয়। আমি আমার বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি করছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সকল ভাই বোনেরা আমার কথাগুলো শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, শ্রমিকের শক্তি একতা। আপনারা 2264 জন যদি একতাবদ্ধ হতে পারেন, আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আপনারা একতাবদ্ধ থাকুন। যেখানে অন্যায় হবে আপনারা সমস্ত মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ করবেন এবং আমাদের 1 মে দিবসে আপনাদের 2264 জনকেই আমরা একত্রিত হয়ে আমাদের এই সমাবেশে দেখতে চাই এবং সমাবেশ পরবর্তীতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা পানি ভবনে যেতে চাই। আমরা সেখানে কথা বলতে চাই, আপনাদের সমস্যার সমাধান করতে চাই। আপনারা যার যার জায়গা থেকে নিজ দায়িত্বে কোনো অজুহাত না দেখে এই 2264 জনকে আমি এই 1 মে দিবসের প্রোগ্রামে আমি দেখতে চাই। আমি আপনাদের আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই আমাদের এই 1 মে দিবসের প্রোগ্রামে আসবেন এবং আপনাদের যে প্রক্রিয়া, ইতিমধ্যেই যে সকল অসাধু ব্যক্তি এই প্রক্রিয়াটি বাস্তবায়ন করার পথে হারছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই মানুষগুলোর প্রতি সহানুভূতিশীল হন এবং নিজেদেরকে বিভিন্ন লোভ লালসার ঊর্ধ্বে রেখে মানবিকতার পরিচয় দিয়ে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। এই মানুষগুলো আপনাদের জন্য দোয়া করবে। আর যদি আপনারা আপনাদের এই জায়গা থেকে আপনারা না সরে আসেন, তাহলে কিন্তু আমাদের শ্রমিকের যে অধিকার, শ্রমিকের যে স্পিড, শ্রমিকের যে একতা, এই একতাবদ্ধ শক্তিতে কিন্তু আমরা একত্রিত করে আমরা এই অন্যায় অবিচারকে কিন্তু আমরা প্রতিহত করব। আমি পানি উন্নয়ন বোর্ডের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একতাবদ্ধ থাকুন এবং নিজেদের মধ্যে একটা একতা গড়ে তুলুন। আমাদের পানি উন্নয়ন বোর্ডের অনেকে আছে, আজিজুল ভাই আছেন, আমাদের শাহাদাত ভাই আছেন, আমাদের উজ্জ্বল ভাই আছেন। তাদের নেতৃত্বে কিন্তু পানি উন্নয়ন বোর্ড একটা সুসংগঠিত একটা প্রতিষ্ঠান। আপনারা সকলে একতাবদ্ধ থাকবেন এই বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এ পর্যায়ে আমি কথা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া এবং উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করছেন এবং বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য এবং দেশের চালিকা শক্তির অন্যতম আরেকটি মন্ত্রণালয় বিদ্যুৎ খনিজ জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে কথা বলতে চাই জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে। আপনারা জানেন আমি নিজেই জ্বালানি মন্ত্রণালয়ে কর্মরত। সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই, আপনারা জানেন দেশের যে সকল কলকারখানা ইন্ডাস্ট্রি, যে সকল ইন্ডাস্ট্রিগুলোতে লক্ষ লক্ষ ভাই বোনেরা, লক্ষ লক্ষ বেকার শ্রমিকরা কাজ করে, সেখানে কাজ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে বা প্রবৃদ্ধিকে উত্তরোত্তর সফলতার দিকে নিয়ে যাচ্ছে। সেই জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের কর্পোরেশন অর্থাৎ আমাদের পেট্রোবাংলা, এই পেট্রোবাংলার আওতাধীন আপনারা জানেন কয়েকটি গ্যাস কোম্পানি অর্থাৎ 13টি প্রতিষ্ঠান, আমাদের জিটিসিএল, তিতাস, বাখরাবাদ, পশ্চিমাঞ্চল, সুন্দরবন, কর্ণফুলী থেকে শুরু করে বড়পুকুরে থেকে শুরু করে মধ্যপাড়া, সিলেট গ্যাস ফিল্ড, বাংলাদেশ গ্যাস ফিল্ড, জালালাবাদ, বাপেক্স, আরপিজিসিএল এবং পেট্রোবাংলা নিজে
এই প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত আছেন, এখানে আছেন প্রথমত স্থায়ী কর্মচারী, স্থায়ী কর্মকর্তা, এর বাইরে আছেন মাস্টাররা যারা আছেন, পাশাপাশি আমাদের আউটসোর্সিং, ডেইলি বেসিক, এই প্রক্রিয়ায় এখানে আসলে কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। আপনারা জানেন বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে কাঁচামালের প্রয়োজন হয় এর অন্যতম হচ্ছে গ্যাস এবং কয়লা। এই দুইটা দিয়েই কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার খুব কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন। সেখান থেকে আমাদের কয়লা যেখান থেকে উত্তোলিত হয়, অর্থাৎ বড় পুকুরিয়া, আপনারা দেখেছেন আমাদের শ্রমিক ভাইরা, আমাদের আউটসোর্সিং ভাইরা কিন্তু 3000-4000 ফুট নিচে গিয়ে কূপের ভিতরে গিয়ে সেখান থেকে জীবনের রিস্ক নিয়ে তারা কিন্তু কয়লা উত্তোলন করে এই দেশকে সমৃদ্ধ করছে। সেখানে তারা দীর্ঘদিন কাজ করার ফলে কিন্তু তাদের অসুস্থ হয়ে যেতে হয় এবং তাদের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। সেই জায়গা থেকে তারা কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা কি পাচ্ছে? তারা পাচ্ছে মাস শেষে মাত্র 16,000 টাকার মতো একটা বেতন। কিন্তু যারা স্থায়ী কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু সমান দায়িত্ব পালন করেই তারা পাচ্ছে কি বছর শেষে 3 থেকে 4,000 টাকা, 4 লাখ টাকা প্রফিট বোনাস পাচ্ছে, বছরে এক্সিশিয়ান নামে 2-3 থেকে 4টা বোনাস পাচ্ছে, লিভারিজ নামক পোশাক ভাতার নামে 30 থেকে 40,000 টাকা তারা পাচ্ছে, তাদের ছেলে মেয়েদের চিকিৎসা ভাতা তারা পাচ্ছে, গাড়ি বাড়ি থেকে শুরু করে সব কিছু। পক্ষান্তরে আমার শ্রমিক, আমার আউটসোর্সিং ভাইয়েরা কাজ করে শুধুমাত্র বেতনটুকু পাচ্ছেন, তাও আবার তাদেরকে ঈদের বোনাসটুকু প্রদান করা হচ্ছে না, অর্থাৎ আমাদেরকে ঈদের বোনাসটুকু প্রদান করা হচ্ছে না। সমানভাবে পেট্রো সেন্টারে যে সকল কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির আমরা আউটসোর্সিং এর কর্মচারী যারা আছি বা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আছি, তারা কিন্তু কাজ করে আমাদের পেট্রো সেন্টারকে সমৃদ্ধিশালী করছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার আমরা কিন্তু এফডিআই করার সুযোগ করে দিচ্ছি, কোম্পানিকে বড় করছি, কোম্পানির সম্পদ বেশি হচ্ছে বা কোম্পানি বড় হচ্ছে, দেশ বড় হচ্ছে, কিন্তু আমরা আমাদের জায়গায় থেকে যাচ্ছি, আমরা কিন্তু অবহেলিত থেকে যাচ্ছি এবং আমরা লাঞ্ছিত বঞ্চিত থেকে যাচ্ছি। সেই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে স্থায়ীকরণ করা হয়। আমাদের ঢাকা ওয়াসার যারা আছেন, আমাদের জ্বালানি সেক্টরে যারা আছেন, যারা স্বাস্থ্য সেক্টরে আছেন, আমি প্রত্যেককেই, যদি এগুলো স্থায়ী কাজের বিপরীতে আমরা প্রত্যেককে স্থায়ীকরণ করার দাবি জানাই। আমি কথা বলতে চাই বিদ্যুৎ সেক্টর নিয়ে। আপনারা জানেন বিদ্যুতের যে সকল ভাইরা আছেন তারা কিন্তু জীবনের মায়া ত্যাগ করে কিন্তু তারা রাত দিন পরিশ্রম করে তারা কাজ করেন। সেখানে ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে 7 থেকে 8টা প্রতিষ্ঠান আছে বিদ্যুতের, তারা কিন্তু জীবনের মায়া ত্যাগ করে হাই ভোল্টেজ লাইনে কিন্তু আমার এই কর্মচারীগুলো কাজ করেন। বিনিময়ে তাদের জন্য 1 টাকাও ঝুঁকি বা তার বিধান নেই। তারা কাজ করতে গিয়ে যদি গ্যাসের লোকজন কাজ করতে মারা যায় বা বিদ্যুতের লোকজন কাজ করতে মারা যায়, স্বাস্থ্য সেক্টরের লোকজন কাজ করতে মারা যায়, অথবা যদি ওয়াসার লোকজন কাজ করতে মারা যায়, অর্থাৎ ওভারঅল আমার এই আউটসোর্সিং দৈনিক মজুরি প্রকল্পিত ভাই বোনরা যদি দায়িত্ব পালন করতে গিয়ে মারাও যান, সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে 1 টাকাও তাদেরকে দেওয়ার বিধান কিন্তু নাই, অথবা নিয়ম কিন্তু নাই, তারা দেন না। তাহলে আমি সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে, দেশকে উন্নত করার দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু আমি বিপদগ্রস্ত হলাম, আমি জীবন দিলাম, পক্ষান্তরে আমি আমার ফ্যামিলিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিলাম। পক্ষান্তরে আমি কি করলাম, আমি একদম নিঃস্ব হাতে আমি ফ্যামিলিকে রেখে আমি চলে গেলাম পরকালে। আমার চলে যাওয়ার সাথে সাথে ফ্যামিলিটি নিঃস্ব হয়ে গেল। এই জায়গা থেকে আমার বিদ্যুতের যে সকল ভাইয়েরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার গ্যাসের যে সকল ভাইয়েরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব, আমার ওয়াসার যে সকল ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ করব, আমার পানি উন্নয়ন বোর্ডের যে সকল ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ করব, আমার স্বাস্থ্য সেক্টরের যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে অনুরোধ করব। পাশাপাশি আমার এই লাইভটি আজকে যারা দেখলেন প্রত্যেকটা প্রতিষ্ঠান আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই 1 তারিখের যে সমাবেশ, এই সমাবেশে আসবেন, অংশগ্রহণ করবেন, সমাবেশকে সফল করবেন ইনশাল্লাহ। আপনাদের উপস্থিতি যদি শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারেন, আমরা যদি লক্ষ মানুষের সমাগম ঘটাতে পারি, তাহলে আপনাদের কথা দিতে পারি আমাদের দাবি আদায় হতে 1 দিনও লাগবে না। আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমরা আন্দোলন কেন বন্ধের দিনে দিলাম। ভাই, বন্ধের দিন, ছুটির দিন, খোলার দিন, এগুলো আসলে আমাদের আন্দোলন সংগ্রামের সফলতার জন্য খুব বেশি বড় অন্তরায় না।
একটা জিনিস মাথায় রাখবেন, একটা দেশ দুইভাবে নিয়ন্ত্রিত হয়, একটা হচ্ছে নির্বাহী আদেশে, আরেকটা হচ্ছে সরকারের বিচার বিভাগে আছে বিচার বিভাগের আদেশে। প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছি সরকারের নির্বাহী আদেশে, অর্থাৎ আমাদেরকে সরকার একটা নির্বাহী আদেশ দিয়ে কিন্তু আমাদের পরিচালনা করে থাকছেন বা পরিচালনা করছেন। সেই জায়গা থেকে সরকার যদি মনে করেন যে আরেকটি নির্বাহী আদেশ দিয়ে এই আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করবেন, এই কর্মচারীগুলোকে স্ব প্রতিষ্ঠানে আপনার ঠিকাদার ভিত্তিতে নিয়োগ প্রদান করার বিধান জারি করবেন, তাহলে সরকার একটি সদিচ্ছাই যথেষ্ট। সেটা শুক্রবার, শনিবার, বন্ধের দিন, খোলার দিনের কখনোই ম্যাটার করে না। সরকারের সদিচ্ছা হবে, সরকার তার মন্ত্রণালয়কে বলে দিবে, মন্ত্রণালয় আপনার আদেশ জারি করে দেবেন, আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরতে পারবো। এটার জন্য বন্ধের দিন, ছুটির দিন এগুলো কোনো বিষয় না। আপনারা অনেকেই বলেন আমরা মন্ত্রণালয়গুলো বন্ধ, তাহলে কাজ করবে কারা? আসলে কাজ করার জন্য আপনার পরিবেশ সৃষ্টি করতে পারলে, আপনার যদি কাজ করার মতো আন্দোলন করতে পারেন বা দাবি আদায়ের জন্য সরকারকে বোঝাতে পারেন যে না আমাদের দাবি আদায় হতেই হবে, এরকম পরিবেশ সৃষ্টি করতে পারেন, তাহলে কিন্তু সরকার বন্ধের দিনেও আপনার জন্য আদেশ জারি করতে পারে এবং তাদের সদিচ্ছাই আদেশ জারি করার জন্য যথেষ্ট। আমার মনে হয় যে আপনার বিভ্রান্ত হবেন না। আমরা বন্ধের দিন আন্দোলন দিয়েছি, এই বিষয়টি আপনার মাথায় রাখবেন না, স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করবেন। আমি আজকে যে কয়েকটি মন্ত্রণালয়ের কথা বলছি, আমি ইনশাল্লাহ কালকে আরও আলাদা পাঁচটি মন্ত্রণালয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব, সেখানে সেই মন্ত্রণালয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং এই ধারাবাহিকতা আমার বজায় থাকবে। ইনশাল্লাহ আমি 10 দিনের মধ্যে বা 5-7 দিনের মধ্যে আমি প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়ে আমি আলাদা আলাদা করে কথা বলবো। অতএব আপনারা যারা আমার লাইভটি শুনতেন বা দেখলেন, আপনারা কেউ মন খারাপ করবেন না যে আপনার মন্ত্রণালয়ে আমরা কেন কথা বললাম না। আজকে অনেকে বলেছেন যে ভাই আমরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছে, আমাদের কথা নিয়ে একটা আলোচনা করেন। আশুগঞ্জ থেকে বলেছেন, আমার পরমাণু থেকে বলেছেন, অনেক জায়গা থেকে বলেছেন ভাই আমাদের বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন। তো ভাই আমি আপনাদেরকে নিয়েও কথা বলবো, একটু মেহরবানি করে আমাকে সময় দেন। আমি প্রত্যেকটা দিন প্রয়োজনে আমি প্রতিদিনই লাইভ করব, লাইভ করে আমি চেষ্টা করব যেন আপনাদের প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়েই আমি আসলে কথা বলতে পারি। আমাকে এই সুযোগটা দিবেন এবং আমাকে ভুল বুঝবেন না। পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যে যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের পয়লা মের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। ঠিক সকাল 9টায় আমাদের শ্রম ভবনের সামনে আমাদের সমাবেশটি অনুষ্ঠিত হবে। সমাবেশে কিন্তু অনেক শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব যারা করছেন, আমাদের শ্রম সংস্কার কমিশনের মেম্বাররা থাকবেন, আমাদের শ্রমজীবী মানুষের যে সকল নেতৃত্ব দেন যারা শ্রমিক নেতা তারা উপস্থিত থাকবেন। আমরা কয়েকজন আইনজীবীকে রাখার চেষ্টা করছি, অর্থাৎ অনেক সুশীল সমাজের প্রতিনিধি, অনেক নেতৃবৃন্দ কিন্তু আমাদের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবেন এবং আমাদের দাবির পক্ষে সোচ্চার ভূমিকা পালন করবেন। অতএব আমি সকলকে অনুরোধ করছি আমার লাইভটি যারা দেখলেন এবং শুনলেন, আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনারা অনেকেই এখন আমাকে বলেন ভাই আমাদের চাকরি নাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা গ্রহণ করেন। আমরা যখন আন্দোলন সংগ্রামটি শুরু করেছিলাম তখন এই সমস্যাটা কিন্তু আমরা প্রথমে উপলব্ধি করেছিলাম যে আমাদের ভাই বোনদের চাকরি ফেরানো আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা সেই চেষ্টা করছি। প্রশ্ন হচ্ছে আজকে যারা আন্দোলনে আসছেন না তাদের চাকরি আগামী 1 মাসে থাকবে আপনাদের কোনো গ্যারান্টি কিন্তু নাই। আবার এই জুনে আপনাদের চাকরি থাকবে এরকম গ্যারান্টি আপনি দিতে পারেন না। কিন্তু আপনারা সবাই যদি একটা দিন নিজেদের সকল কাজ পাশে রেখে, সকল কাজকে গুরুত্ব না দিয়ে এই সমাবেশকে গুরুত্ব দিয়ে আপনারা যদি একটা দিনের জন্য আসেন, দাবি আদায় করে নিয়ে যদি আপনারা ঘরে ফিরতে পারেন, চাকরির নিশ্চয়তা নিয়ে যদি ঘরে ফিরতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যাদের চাকরি চলে গেছে তারা যদি 100% আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে পারেন, আমরা যদি জনসমুদ্র সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রোগ্রাম সফল হলে আমরা দাবি আদায় করে নিয়ে ঘরে ফিরতে পারবো। আমরা আমাদের শ্রমিক দিবস, আমরা এই দিবসটাকে আমাদের বিজয় দিবস উপলক্ষে আমরা ঘোষণা করতে চাই। সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি আমার লাইভটি শুনেন বা সরকারি নীতি নির্ধারকদের কাছে যদি আমার এই কথাগুলো পৌঁছায়, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছে, যে প্রতিবেদনটি দিয়েছে, যে সুপারিশটি করেছে, আপনারা দ্রুত সময়ের মধ্যে, এখনো মাঝখানে একটা দিন আছে, কালকের দিন, আপনাদের একটা সদিচ্ছায় যথেষ্ট। আপনারা কমিশনের রিপোর্টটাকে আন্তরিকতার সহিত নিয়ে
যেহেতু এই কমিশনটি আপনারাই গঠন করেছেন, সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে, আপনারা বলেছেন কমিশন যে প্রস্তাবনা দিবে, যে সুপারিশ করবে, সেগুলো আপনারা বাস্তবায়ন করবেন এবং সেই জায়গা থেকে আমরা শ্রমজীবী মানুষের পক্ষ থেকে, আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন নীতি নির্ধারক যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেককে অনুরোধ করতে চাই, আপনারা এই শ্রম সংস্কার কমিশনের রিপোর্টটিকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে আপনারা যে নীতিমালাটি আমাদের জন্য দিয়েছেন 25-এর নীতিমালা, সেই নীতিমালাকে কিন্তু আমরা ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছি, কারণ এই নীতিমালাতে আমাদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বা আমাদের দাবিকে এই নীতিমালা তো আসলে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের শ্রমজীবী মানুষের জন্য, আমাদের যে শ্রমজীবী মানুষের যে অধিকার বাস্তবায়ন করার জন্য আপনারা বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে শ্রম আইন করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল আইন যেটা আছে, সেই আইনের সাথে মিল রেখে আপনারা দ্রুত সময়ের মধ্যে শ্রম সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টটিকে আমলে নিয়ে এবং সুপারিশ বাস্তবায়ন করবেন এবং নতুন একটি নীতিমালা আপনারা প্রণয়ন করবেন, যে নীতিমালাতে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে যারা আমার লাইভটি দেখলেন এবং পরবর্তীতে দেখবেন, তার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ জায়গা থেকে অন্যের কথায় কান না দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই সমাবেশটিকে আপনারা অংশগ্রহণ করে সমাবেশটিকে সফল করবেন। এবং আরেকটি কথা আমি সর্বশেষ বলতে চাই, আপনাদের আগেও বলেছি লাইভের শুরুর দিকে যে শ্রমিক দিবসে কিন্তু অনেক সময় গাড়ি বন্ধ থাকে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, আপনারা অবশ্যই আগের দিন রওনা দিয়ে আমাদের সমাবেশস্থলে আগে এসে পৌঁছাবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন তারাও চেষ্টা করবেন যেন যথাসময় আমাদের সকাল 9টা ঠিক 9টার সময় যেন আপনারা আমাদের বিজয়নগর শ্রম ভবনের সামনে এসে উপস্থিত হতে পারেন। এই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন এবং আগে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। সাথে সাথে আমার এই মুহূর্তে যে সকল প্রতিষ্ঠানগুলোর কথা মনে পড়ছে আমি তাদের কথাগুলো একটু বলতে চাই। আমি বলতে চাই স্বাস্থ্য সেক্টরের সকল প্রতিষ্ঠানের ভাই বোনরা, আমি বলতে চাই ঢাকা ওয়াসা থেকে শুরু করে বাংলাদেশের সকল ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, আমার পেট্রোবাংলার আওতাধীন সকল কোম্পানি অর্থাৎ সকল গ্যাস কোম্পানি, পেট্রোবাংলা সহ আমার সকল বিদ্যুৎ সেক্টরের ভাইয়েরা, আমার সকল ডাক বিভাগ থেকে শুরু, ডাক বিভাগ, আমার বিটাক, পরমাণু গবেষণা ইনস্টিটিউট, আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, আইসিটি থেকে শুরু করে যে সকল ভাইরা আমার কথাগুলো শুনলেন বা দেখলেন, এই মুহূর্তে আমার যাদের যে প্রতিষ্ঠানগুলোর নাম মনে পড়লো আমি আসলে তাদের কথাগুলো বললাম। আমি আবারও বলছি, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যারা আছেন, জ্বালানি মন্ত্রণালয়ে যারা আছেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ে যারা আছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছেন, নির্বাচন কমিশনে যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে যারা আছেন, গণপূর্ত মন্ত্রণালয়ে যে সকল ভাই বোনেরা আমার কথাগুলো শুনলেন, এরপরে অর্থাৎ যে সকল ভাই বোনেরা আপনারা আমার লাইভটি দেখলেন বা শুনলেন, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আন্তরিকতা নিয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করুন। ইনশাল্লাহ আমরা এই 1 মে আমাদের শ্রমিক দিবসে আমরা সফলতা নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো। আরেকটি কথা আবার বলতে চাই, আপনারা অন্যের কথায় কান না দিয়ে, অর্থাৎ যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের কথায় কান না দিয়ে আপনারা আপনাদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করবেন এবং মনে রাখবেন যারা আসলে এই আন্দোলন সামগ্রী নস্যাৎ করতে চায় তারা কোনোভাবেই কিন্তু এই আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু তারা কাজ করছেন না। তারা কাজ করছেন তাদের ভাগ্য পরিবর্তন যেন না হয়, দাবি আদায় যেন না হয়, সেই বিষয়গুলো নিয়ে তারা করছেন। আমাদের এলজিইডি বৃহৎ একটি প্রতিষ্ঠান, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা শতভাগ উপস্থিতি নিশ্চিত করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সমবায় বিভাগ দেখছেন, যারাই দেখছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক লম্বা চড়া কথা বললাম, আমি অসুস্থ, হয়তো আমার কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে। সিরাজগঞ্জ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই, আপনারা যে যেখান থেকে দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল গ্যাস কোম্পানি, সকল যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য আপনারা অংশগ্রহণ নিশ্চিত করবেন। ইনশাল্লাহ আমাদের সকলের নিশ্চিত অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের এই মহান বিজয়, আমাদের এই মে দিবসকে আসলে বিজয় দিবস উপলক্ষে আমরা ঘোষণা করতে চাই। এই মহান মে দিবসের দিনে আমরা শিল্প মন্ত্রণালয় বিজয় দিবসের আনন্দ নিয়ে আমরা আসলে
মেট্রো রেল, হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সোনালী ব্যাংক, পিএলসি, কৃষি উন্নয়ন ব্যাংক, ব্যাংকিং সেক্টর, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যত ব্যাংক আছেন, অগ্রণী ব্যাংক এবং কৃষি উন্নয়ন ব্যাংকে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কিন্তু ওনারা অনেক দিন যাবৎ কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আমাদের সকলের প্রিয় শফিকুল ইসলাম সাদ, আমাদের কামরুল ভাই আছেন, দীর্ঘদিন আমাদের সাথে কাজ করছেন, আমাদের লিটন ভাই আছেন, অনেকে আছেন। আসলে আমি সকল ভাই বোনদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সামনের দিনের আন্দোলন সংগ্রাম আপনাদের সকলের অংশগ্রহণ আমি নিশ্চিত করার জন্য শতভাগ নিশ্চিত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন সুস্থ থাকতে পারি এবং আমাদের 1 মে দিবসে যে আমাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যেন আমি সশরীরে উপস্থিত থেকে আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সহি সালামতে থাকতে পারি। এবং আরেকটা ঘোষণা দিতে চাই, আপনারা যদি দেখেন যে কোনো কারণে আমাকে পাচ্ছেন না, অথবা আমি আপনাদের সাথে থাকতে পারছি না, অথবা আমাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছেন না, আপনাদের নিজ দায়িত্বে এই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে যে সকল ভাই বোনেরা কাজ করছেন, আমাদের সিনিয়র সহসভাপতি আছেন মুকুল চন্দ্র দেবনাথ, আমাদের আরও অনেকে আছেন, আমাদের খলিল হাওলাদার ভাই আছেন, আমাদের শাহাদত ভাই আছেন, পানি উন্নয়ন বোর্ডের হাবিব সোহেল আছেন, আমাদের বার্ন ইউনিটের আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের শাফিউল ইসলাম উজ্জ্বল আছেন, আমাদের ডাক বিভাগের উত্তম দাদা হীরা ভাই আছেন, আমাদের আরও অনেকে আছেন, সোহেল ভাই আছেন, আমাদের হৃদিক ইনস্টিটিউটের শাহজালাল আছেন, আমাদের শরীফ আছেন, ও আরও অনেকে আছেন। আমি সকলের, স্বপন দাদা আছেন উত্তর সিটি কর্পোরেশনের, এর বাইরে যারা আছেন, মুগদার যারা আছেন, আমি সকলকেই বলবো যে আপনাদের নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য শতভাগ প্রস্তুতি নিয়ে রাখবেন। আমার অ্যাবসেন্সে আপনারা দায়িত্ব পালন করবেন। ইনশাল্লাহ আমি যতক্ষণ বেঁচে আছি আপনাদের সাথে থাকবো এবং আমাকে কোনো বাধাই আসলে আটকে রাখতে পারবে না, এই বিষয়টা আপনাদেরকে আসলে নিশ্চিত করতে চাই। অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু আমি তাদেরকে বলতে চাই আপনাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝদান করুন। আপনারা আসেন আমাদের সাথে, আমরা এক কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম সফল করি। আমি আবার বলছি, সর্বশেষ কথা, যারাই এই শ্রমজীবী মানুষের জন্য কাজ করছেন, যারাই আউটসোর্সিং নিয়ে দৈনিক মজুরি ভিত্তিক ভাই বোনদের নিয়ে, প্রকল্পভিত্তিক ভাই বোনদের নিয়ে কাজ করছেন, তাদেরকে আমি আজকে লাইভের মাধ্যমে পরিষ্কারভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখনও মাঝখানে একটা দিন সময় আছেন, আমি আমার জায়গা থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানালাম, আসুন আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সমাবেশটিকে আমরা সফল করি। সফল করে আমরা বিজয় অর্জন করে এই প্রথার, ঠিকাদারি প্রথার বিলুপ্ত ঘটিয়ে আমরা স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান জারি করে আমরা সফলতা নিয়ে ঘরে ফিরি। উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা এক কাতারে দাঁড়িয়ে আমাদের দাবি আদায় করার জন্য সর্বাত্মকভাবে কাজ করি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ দেখা হবে রাজপথে। একটাই স্লোগান, আমরা ঠিকাদারি প্রথার বিলুপ্তি চাই, শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন চাই। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর এক হও। আমি আবারও বলছি, গড়ে তোলো একতা, জিতে যাবে জনতা। ইনশাল্লাহ দেখা হবে ঠিক 1 মে আমাদের শ্রম ভবনের সামনে সকাল 9টায়। সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।